নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ ভ্রমণ কাহিনী সমগ্র থেকে একটি একটি করে কাহিনী। আজকে শোনাচ্ছি 24 নম্বর কাহিনী। খুব কাছে, খুব দূরে। কলকাতা থেকে পাখি ওড়া দূরত্বে 100 মাইলও হবে না বোধহয়। মোটর গাড়ির দূরত্বে 220-25 মাইল। বাংলাদেশের রাজধানী ঢাকা, অথচ মনে হয় যেন কত দূরে। ভারতীয় সংবাদপত্রে, বেতারে, দূরদর্শনে বাংলাদেশের সংবাদ থাকে ক্রিচিত কদাচিৎ। সেই খবরও ঝড়ে লঞ্চ ডুবির বা রাজনৈতিক ওলটপালটের। বাংলাদেশের প্রচার মাধ্যমগুলিতেও ওই একই রকম। ভারতীয় সংবাদ অতি নগণ্য, যা থাকে তাও দাঙ্গা বা রাজনৈতিক কেলেঙ্কারির। এর নাম ঐতিহাসিক নিয়তি। কিন্তু মানুষ যেমন শুধু খাদ্য খেয়ে বাঁচে না, সেই রকম কোন দেশের মানুষই শুধু রাজনীতি নিয়ে বেঁচে থাকতে পারে না। রাজনীতি নিরপেক্ষ এক জীবন প্রবলভাবে প্রবাহিত হয়ে চলে ঠিকই। সম্প্রতি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, উভয় দেশের কোনো রকম সরকারি সংস্পর্শে না গিয়ে। যারা বেড়াতে ভালোবাসে তারা পৃথিবীর যে কোনো দেশেই কিছু না কিছু দর্শনীয় বস্তু পেতে পারে। কিন্তু একটা মুশকিল হয় এই যে অন্য দেশে গিয়ে অনবরত বিমাতৃভাষা বলতে বলতে চোয়াল ব্যথা হয়ে যায়। সেই হিসেবে আমাদের পক্ষে ভ্রমণের জন্য বাংলাদেশ অতি প্রকৃষ্ট স্থান। সেখানে প্রকৃতি অতি ঐশ্বর্যময়ী এবং সাংস্কৃতিক আবহাওয়া আমাদের কাছে সাবলীল লাগে। বাংলাদেশের নাবিকরাও বিশ্ব ভ্রমণে বেরিয়ে অন্তত একবার কলকাতায় ঘুরে যেতে চান, সম্ভবত ওই একই কারণে। আমি বাংলাদেশে বারবার যাই, এবার সাগরময় ঘোষও গিয়েছিলেন সস্ত্রীক। সংবাদের অভাব অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। নকশালপন্থী আন্দোলনের সময় দিল্লি ও বোম্বাইয়ের সংবাদপত্রে শুধু কলকাতার খুনের খবর ছাপা হতো। তাতে ওই সব জায়গার লোকেরা মনে করত কলকাতার মানুষ বুঝি ভয়ে বাড়ি থেকে বেরোয় না, সন্ধ্যের পর রাস্তাঘাট সব শুনশান। আসলে এত বড় নগরীতে যে 4-5টি রাজনৈতিক খুনের কোনো প্রভাবই জনজীবনে পড়ে না, তা দূর থেকে বোঝা যায় না। তারই মধ্যে সভা সমিতি, সিনেমা থিয়েটার, অফিস আদালত, হাট বাজার, মধ্যরাত পর্যন্ত পথের জনস্রোত এবং পাড়ায় পাড়ায় আড্ডা ঠিক একইভাবে চলে। সেই রকমই বাংলাদেশের শুধু রাজনৈতিক উত্থান পতনের সংবাদই এখানে ছাপা হয় বলে অনেকের ধারণা। ওখানে বুঝি শুধু ডামাডোলি চলছে বলে অনেকে মনে করে। স্বাভাবিক জনজীবন নেই। প্রতিবেশীদের সম্পর্কে আমরা এরকম পারস্পরিক ভুল ধারণা নিয়ে বসে আছি। কে যেন বলেছিল, আধুনিক বিজ্ঞান পৃথিবীটাকে অনেক ছোট করে দিয়েছে, সেই সঙ্গে মানুষে মানুষে দূরত্বও যে অনেক বাড়িয়ে দিয়েছে। সে কথা বলেনি কেন? বাংলাদেশের রাজধানী ঢাকা একটি অতি জীবন্ত ও স্পন্দমান শহর। কলকাতার ছড়ানো বিশালত্ব সহসা চোখে পড়ে না। সেই তুলনায় ঢাকা শহর আয়তনে ছোট হলেও এর নতুন সৌন্দর্য প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে। রাস্তাগুলি চওড়া চওড়া এবং পরিষ্কার, খানাখন্দ নেই। এবং সন্ধ্যের পর ঢাকা শহর যতখানি আলোয় ঝলমল, ততখানি আলো এখন কলকাতায় নেই। পশ্চিমবাংলার অনেকেরই ঢাকা শহর মুখস্থ। অনেকেরই বাল্য কৈশোর কেটেছে ঢাকা কিংবা আশেপাশের এলাকায়।
তারা কিন্তু এতদিন পর ঢাকা শহর দেখলে সহসা চিনতেই পারবেন না। বুদ্ধদেব বসুর রচনায় বর্ণিত ঢাকা শহরও এখন খুঁজে পাওয়া খুব শক্ত। সম্পূর্ণভাবে রূপ পাল্টেছে এই শহর। পুরনো ঢাকার গলি-ঘুঁজি এখনো কিছু কিছু টিকে থাকলেও খাল ও জলাভূমি ভরাট করে বিস্তৃত হচ্ছে নতুন শহর। শুনেছি যে জংলা জায়গাটির নাম ছিল মতিঝিল, এখন সেখানেই গড়ে উঠেছে ঢাকার কনট সার্কাস কিংবা চৌরঙ্গি। বাড়িগুলিতে আধুনিক স্থাপত্যের নিদর্শন। ঢাকার নতুন রেল স্টেশন এমনই চমকপ্রদ, চোখ ধাঁধানো যে তার তুলনায় হাওড়া শিয়ালদা অত্যন্ত ম্যাড়মেড়ে। কলকাতায় অনেক কিছুই গড়ে উঠেছে বটে, কিন্তু স্থাপত্য কলা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমি কখনো ঢাকা শহরে যাইনি, সুতরাং এই শহর আমার কাছে সম্পূর্ণ নতুন। সাগরময় ঘোষেরও জন্ম চাঁদপুরে, তিনি কখনো ঢাকা শহর দেখেননি। শুধু তাই নয়, গত 50 বছরের মধ্যে তিনি পূর্ব বাংলায় যাননি। তিনিও নতুন শহর হিসাবেই ঢাকাকে দেখছেন, এবং প্রথম নজরে ঢাকা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতন। পশ্চিমবাংলার অধিবাসী আমাদের অনেকেরই জন্ম ওদিকে, কারুর ফরিদপুরে, কারুর কুমিল্লা, কারুর টাঙ্গাইলে। কথায় কথায় সেই সব প্রসঙ্গ ওঠে। তখন জানতে পারা যায় যে ঢাকা নিবাসী অনেকেও জন্মেছিলেন এদিকে, কেউ কলকাতায় পার্ক সার্কাসে, কেউ বারাসাতে, কেউ বর্ধমানে। অমনি যেন আত্মীয়তা স্থাপিত হয়ে যায়। আমাদের সঙ্গে দেখাশোনা হয়েছে অধিকাংশ লেখক শিল্পীদের সঙ্গে, এবং বারবার মনে হয়েছে সাংস্কৃতিক সম্পর্কে দুই বাংলা এখনো নিবিড় ভাবে আপন। দুই বাংলা কথাটা উচ্চারণ করতে এখন কিছুটা খটকা লাগে। বাংলাদেশ নিশ্চয়ই বাংলা, কিন্তু পশ্চিম বাংলায় আমরা নিজেদের বাঙালি বললেও কার্যত আমরা ভারতীয় নাগরিক। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, আমরাও টাকা কথাটা ব্যবহার করি, কিন্তু ভারতীয় মুদ্রার নাম রুপিয়া। ঢাকায় যে ভারতীয় হাই কমিশনার আছে, তারা অবশ্যই দেখবে ভারতীয় স্বার্থ, আলাদা করে পশ্চিমবাংলার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। অথচ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার যে একটি বিশেষ ধরনের সম্পর্ক থাকতে বাধ্য, তা নিয়ে ভারত সরকার কিংবা পশ্চিমবাংলার রাজ্য সরকার কখনো চিন্তা করেছেন কিনা জানি না। বাংলাদেশের শিল্প সাহিত্যের আসর জমজমাট। সাহিত্যের মাধ্যমে মানসিক মুক্তির যেন একটা জোয়ার এসেছে। সবচেয়ে যেটা প্রথমেই নজরে আসে এবং যেটা বাংলাদেশের অত্যন্ত স্বাস্থ্যকর দিক, সেটা হলো শিল্প সাহিত্যের বিকাশের মাধ্যমগুলিতে তরুণদের প্রবল উপস্থিতি। রেডিও টেলিভিশনের অনেক শাখা পরিচালনা করে বেশ তরুণ বয়স্করা। সংবাদপত্রে কাজ করছে অনেক সদ্য যুবক। থিয়েটার ও চলচ্চিত্র আন্দোলনে অগ্রণী হয়েছে তারাই। কলকাতার তুলনায় ঢাকার সংবাদপত্রের সংখ্যা অনেক বেশি। কলকাতা ছাড়া পশ্চিমবাংলার আর কোনো জায়গা থেকে খবরের কাগজ বিশেষ বেরোয় না, কিন্তু বাংলাদেশে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও অন্যান্য বড় শহর থেকেও দৈনিক কাগজ বেরোয়। আমাদের দৈনিক সংবাদপত্রে সাহিত্যের জন্য আলাদা পৃষ্ঠা যেমন প্রায় লোপ পেতে বসেছে, সেই তুলনায় ওদের সংবাদপত্রে সাহিত্যের জন্য সিংহভাগ বরাদ্দ থাকে। ওদের কোনো কোনো লেখকের সাক্ষাৎকার ফলাও ভাবে ছাপা হয়, কারণ একজন লেখক ওদের কাছে দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের দেশে তা নয়। কবি শামসুর রহমানের 50 বর্ষ পূর্তি উপলক্ষে ঢাকায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিটি সংবাদপত্র যোগ্য মর্যাদার সঙ্গে সেই সংবাদ প্রকাশ করেছে। ঢাকায় প্রধান সাপ্তাহিক পত্রিকা 3টি। সরকারি সংবাদপত্র দৈনিক বাংলার সঙ্গে যুক্ত সাপ্তাহিক বিচিত্রা,
দৈনিক ও সাপ্তাহিক দুটোরই সম্পাদক শামসুর রহমান। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক, তাদের সাপ্তাহিক পত্রিকার নাম রোববার। এর সম্পাদক আব্দুল হাফিজ এবং রায়াত খান ও রফিক আজাদের মতো লেখকেরা এর সঙ্গে যুক্ত। সংবাদপত্র নিরপেক্ষ আর একটি সাপ্তাহিকের নাম রয়েছে সচিত্র সন্ধানী। এর সম্পাদক গাজী শাহাবুদ্দিন এবং বেলাল চৌধুরী। শরীফ রেহমান এবং অন্যান্য লেখকেরা এই পত্রিকার পরিচালনায় সাহায্য করেন। মূলত সাহিত্যধর্মী, সেই সঙ্গে সামাজিক সমস্যার আলোচনা এবং চলচ্চিত্রের কথাও থাকে এইসব পত্রিকায়। এছাড়া কয়েকটি ট্যাবলয়েড সিনেমা পত্রিকাও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য পূর্বাণী, এবং আমার কাছে আরো উল্লেখযোগ্য মনে হয়েছে কিশোর বাংলা নামে একটি সাপ্তাহিক পত্রিকা। এমন রঙিন ছবি দিয়ে সাজানো সর্বাঙ্গীন কিশোরদের পত্রিকা পশ্চিমবাংলায় নেই। এই প্রসঙ্গে মনে পড়ল, ছোটদের জন্য সরকারি উদ্যোগেও অনেক কিছু করা হচ্ছে বাংলাদেশে। ঢাকায় আছে শিশুদের জন্য আলাদা উদ্যান। সেখানকার বিশাল মেরি গো রাউন্ডটি বহু দূর থেকে চোখে পড়ে। সেটি দেখলে বড়দেরও চাপবার লোভ হবে। এছাড়া আছে শিশু একাডেমি। সেখান থেকে ছোটদের জন্য চমৎকার চমৎকার রঙিন বই প্রকাশিত হচ্ছে কম দামে। আমাদের দিল্লিতেও আছে চিলড্রেন্স বুক ট্রাস্ট, ন্যাশনাল বুক ট্রাস্ট, কিন্তু তার ছিটে ফোটা কতটা পশ্চিমবাংলায় এসে পৌঁছায় কে জানে। ঢাকায় শিশু একাডেমির সঙ্গে যুক্ত আছেন একজন লেখক, বিপ্রদাস বড়ুয়া। আরো দুটি প্রধান একাডেমি আছে ঢাকায়। তার মধ্যে শিল্পকলা একাডেমির কথা সম্ভবত পশ্চিমবাংলার অনেকের কাছে অজানা। বিশালভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই একাডেমি। বাংলাদেশের শিল্প সামগ্রী সংরক্ষণে উদ্যোগী হয়েছেন এরা। একটি বিশাল প্রেক্ষাগৃহ সেখানে নির্মাণ হচ্ছে, দেখে এলাম। এই একাডেমি নাটক, সঙ্গীত ও নৃত্যেরও পৃষ্ঠপোষকতা করেন। এদের আছে আলাদা পত্রিকা। আমাদের পরিচিত কবি আল মাহমুদ এই শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত। বিখ্যাত শিল্পী জয়নাল আবেদিনের একটি চমৎকার অ্যালবাম এখান থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া ঢাকায় আছে আর্ট কলেজ। প্রখ্যাত শিল্পী কামরুল হাসান এবং কাইয়ুম চৌধুরী এর সঙ্গে যুক্ত। বাংলা একাডেমির নামের সঙ্গে আমরা অনেকেই আগে থেকে পরিচিত। সরকারি উদ্যোগে সাহিত্য সৃষ্টি হয় না ঠিকই। সৃজনমূলক সাহিত্য সরকার থেকে যত দূরে সরে থাকে ততই ভালো, কিন্তু সাহিত্য নিয়ে গবেষণার কাজ এবং সার্থক সাহিত্য সুলভে প্রচারের ভার সরকারের নেওয়া উচিত। সুবৃহৎ আঞ্চলিক ভাষার অভিধান ছাড়াও আরো প্রায় ৩০০ থেকে ৩৫০ গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ করেছে এই বাংলা একাডেমি, এবং আরো বিপুলভাবে কাজ করে চলেছে। শুনলাম এই উদ্যোগের জন্য সরকারি অনুদান এবছর ১১ কোটি টাকা। শুনলে আমাদের শীষ দিয়ে উঠতে ইচ্ছা হয় না? দিল্লির সরকার বাংলা সাহিত্যের জন্য কতটা কি করেছে বা করবে। পশ্চিমবাংলার সরকার অতি কষ্টে রবীন্দ্র রচনাবলীর দ্বিতীয়বার মুদ্রণের পরিকল্পনা নিয়েছে, কিন্তু এখনো বেশি দামে শরৎচন্দ্র, নজরুল বা বিভূতিভূষণের রচনাবলী কেনবার জন্য প্রকাশকদের দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে। ঢাকার বাংলা একাডেমি অল্প দামে ক্লাসিক বইগুলি পাঠকদের কাছে পৌঁছে দেয়। উত্তরাধিকার নামে একটি সুসম্পাদিত পত্রিকাও প্রকাশিত হয় এখান থেকে। বুদ্ধদেব বসুর মৃত্যুর পর তাঁর উদ্দেশ্যে এই পত্রিকার একটি সম্পূর্ণ সংখ্যা নিবেদিত হয়েছিল। সৈয়দ মুজতবা আলীর মৃত্যুর পর এই পত্রিকা এখনো সেই দায়িত্ব পালন করেনি, সে সম্পর্কে আমার খটকা রয়ে গেল। বাংলা একাডেমির মহাপরিচালক আশরাফ সিদ্দিকী স্বয়ং একজন কবি। এই প্রসঙ্গে মনে পড়ল, ঢাকায় অনেক গুরুত্বপূর্ণ পদেই রয়েছেন একজন কবি বা লেখক। ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম। সেখানকার উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী প্রখ্যাত কবি। সম্প্রতি তিনি শেক্সপিয়ারের সনেটগুলি অনুবাদে নিমগ্ন।
টাকা ভাঙাতে গিয়ে আমি মতিঝিলের এক বিরাট ব্যাংকে গিয়েছিলাম। সেখানকার হোমরা চোমরা একজনের সঙ্গে পরিচয় হলো। তিনিও কবি। সাঈদ আতিকুল্লাহ তার নাম। রশিদউদ্দিন আহমেদ নামে এক ভদ্রলোক জাহাজের ব্যবসা করেন। তিনিও ছোট গল্প লেখেন। ওখানকার পেট্রোল কোম্পানির একজন চাঁই হলেন প্রধান ঔপন্যাসিক রশিদ করিম। এরকম আর কতজনের নাম করব, তাহলে গোটা লেখাটাই নামাবলী হয়ে যাবে। বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ পদে আরো কয়েকজন কবি ও গদ্য লেখককে দেখলাম। অর্থাৎ অনেক লেখকের জীবিকার সংস্থানও করছে বাংলা একাডেমি। বাংলাদেশের চলচ্চিত্র বেশ দুর্বল, এ কথা বাংলাদেশের বুদ্ধিজীবীরাও স্বীকার করেন। অনেক নামি দামি আধুনিক সরঞ্জাম আছে ঢাকায়, সেই তুলনায় ছবির মান তেমন কিছু না। তবুও এরই মধ্যে আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে ছবিটির বিশেষ প্রদর্শনী দেখলাম। একটু সংক্ষিপ্ত করলে ছবিটি বেশ বলা যায়। ট্রেনে যেসব মেয়েরা চোরাচালান করে তাদের নিয়ে গল্প। বেশ একটি সুস্থ বক্তব্য আছে। অন্য চালু ছবিগুলি দেখতে অনেকেই নিষেধ করেছিল, কিন্তু আমি চমৎকৃত হলাম বাংলাদেশে ফিল্ম সোসাইটি আন্দোলনের খানিকটা পরিচয় পেয়ে। ঢাকার একটি টিন চালের ঘরে মুহাম্মদ খসরু নামে একটি অতি উৎসাহী যুবক তার বন্ধু বান্ধবদের নিয়ে শুরু করেছিল এই আন্দোলন। বিদেশের শ্রেষ্ঠ দেখা বা না দেখা চলচ্চিত্রগুলির সঙ্গে বুদ্ধিজীবীদের পরিচয় করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য ছিল। এখন চলচ্চিত্র আন্দোলনের অনেকগুলি সংস্থা হয়েছে এবং জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। এই শিল্প সোসাইটির ছেলেরাই নতুন ছবি বানাবার স্বপ্ন দেখে। একদিন এদের কারুর হাত থেকেই বেরিয়ে আসবে বাংলাদেশের সার্থক চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ থেকে ধ্রুপদী নামে একটি পত্রিকাও বেরোয়, যার সম্পাদকই মুহাম্মদ খসরু। পত্রিকাটির রুচি, অঙ্গসজ্জা, রচনাগুলি যথেষ্ট উঁচু মানের। নাটক অভিনয়ের ব্যাপারেও এখন মেতে উঠেছে ঢাকা শহর। অভিনয়ের উপযোগী হলের অভাব, যে হলটি আছে সেটা দারুণ গরমও, কিন্তু তবু নিয়মিত দর্শকরা সেখানে এসে অটুট ধৈর্য নিয়ে নাটক উপভোগ করছেন। ঢাকায় এখন অনেকগুলি নাটকের দল, তার মধ্যে তিনটি প্রধান। তাদের নাম থিয়েটার, নাগরিক এবং ঢাকা থিয়েটার। থিয়েটার দল এখন অভিনয় করছেন রমেন্দু মজুমদারের পরিচালনায় আব্দুল্লাহ আল মামুন রচিত সেনাপতি। এটি একটি ব্যঙ্গধর্মী নাটক। সংলাপ বেশ তীক্ষ্ণ এবং অভিনয়ের মান বেশ উন্নত। এরা রবীন্দ্রনাথের দুই বোনও অভিনয় করেন মাঝে মাঝে। ঢাকা থিয়েটার করছে শকুন্তলা। সেলিম আল দিন নামে এক তরুণ কালিদাসের তোয়াক্কা না করে শুধু শকুন্তলা উপাখ্যানটি নিয়ে আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে লিখেছেন এই নাটক। খুবই নতুন ধরনের প্রচেষ্টা। নাটকটির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ। বিশেষভাবে নাটকের যেটি সেটি হলো সেট। এই সেটটি তৈরি করেছেন আফজাল হোসেন নামে তরুণ শিল্পী একজন, যিনি ভালো অভিনেতাও বটে। এই দলের সবাই তরুণ এবং বুক ভর্তি উৎসাহে টগবগ করছেন। নাগরিক দল এখন ডিএল রায়ের শাহজাহান নাটকটি খানিকটা বদলে অভিনয় করছে। সেটি দেখার সুযোগ আমাদের হয়ে ওঠেনি, তবে এই দলের কর্ণধার আলী যাকের বাড়িতে আমরা কাটিয়ে এলাম এক সন্ধ্যা। আলী যাকের ওখানে বাদল সরকারের বাকি ইতিহাসের নির্দেশক এবং শাহজাহানের প্রধান অভিনেতা আতাউর রহমানকে দেখলাম। এছাড়াও আসাদুজ্জামান নূর এবং তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে নাটক বিষয়ে অনেক কথা হলো। ঢাকায় নাট্যকর্মীরা কলকাতার গ্রুপ থিয়েটার আন্দোলন সম্পর্কে অনেক খবরাখবর রাখেন। সেই তুলনায় কলকাতার দর্শকরা ঢাকার নাটক নিয়ে সম্পূর্ণ অজ্ঞ। ঢাকার কোনো কোনো নাটক দলকে কলকাতায় নিমন্ত্রণ করে এনে তাদের অভিনয় এখানে দেখাবার ব্যবস্থা করা যায় না? কারা যেন এসব ব্যবস্থা করে থাকেন। ঢাকার প্রধান অভিনেত্রী ফিরদৌসী মজুমদারকে দেখলে
বারবার তৃপ্তি মিত্রের কথা মনে পড়ে। শুধু অভিনয়ের গুণের জন্যই নয়, ব্যক্তিত্বেও যেন কোথাও একটা মিল রয়েছে। থিয়েটার দল থিয়েটার নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। তাতে অন্যান্য অনেক কিছুর সঙ্গে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলার নাট্য আন্দোলনের খবর। এর সম্পাদক এবং নির্বাহী সম্পাদক রামেন্দ্র মজুমদার এবং মুহম্মদ জাহাঙ্গীর। শুধু ঢাকাতেই বাংলাদেশের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না। ইচ্ছে ছিল চট্টগ্রাম বা আরো অন্য কোনো জায়গায় ঘোরাঘুরি করব, কিন্তু সে সুযোগ আর হয়ে উঠল না। ঢাকাতেই আড্ডা, হই হল্লা আর নেমন্তন্ন খেতে খেতে দিন ফুরিয়ে গেল। মাঝখানে একদিন শুধু গিয়েছিলাম টাঙ্গাইল। সেখানে কবি তারাপদ রায় তখন ছিলেন তার পৈতৃক বাড়িতে। তারাপদ রায়ের বাড়ির বারান্দাতেও অবিরাম চলেছিল টাঙ্গাইলের কবিদের আড্ডা। আমরা আর যেখানেই বেড়াতে যাই, যত কিছুই দেখি না কেন, বাঙালি বাঙালিতে যেমন আড্ডা হয়, সেটা কি আর কোথাও সম্ভব? ঢাকার লেখক শিল্পীরা বাঙালি আড্ডার ঐতিহ্যটি সার্থকভাবে বহন করে চলেছে। একদিন চলতো এক এক জায়গায় আড্ডা। আড্ডাধারীদের মধ্যে ছিলেন রশিদ করিম, লায়লা সামাদ, মাহমুদুল হকের মতো প্রসিদ্ধ ঔপন্যাসিকরা, শামসুর রহমান, আল মাহমুদ, ফজল সাহাবুদ্দিন, রফিক আজাদের মতো প্রসিদ্ধ কবিরা এবং অগণিত তরুণ তরুণী লেখক লেখিকা। কত রকমের প্রসঙ্গ! ওখানকার অনেকেই এদিককার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানে। ইফতেখারুল মোহাম্মদ নামে এক নবীন লেখকের সঙ্গে কথাবার্তা বলে আমি চমৎকৃত। বাংলা ভাষায় জ্ঞানের ওই পরিধি ওই বয়সে খুব কম মানুষেরই থাকে। ঢাকার মানুষদের আতিথেয়তারও কোনো তুলনা নেই। প্রতি সন্ধেবেলাতেই দাওয়াত এবং নেমন্তন্ন মানেই বিশাল আয়োজন, অন্তত 10 রকমের পদ। শুধু চাকতে চাকতে উদরপূর্তি হয়ে যায় এবং কয়েকদিন পরে খাদ্য সম্পর্কে রীতিমতো ভীতি জাগে। ঢাকার লোকেরা কলকাতা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করে আছে। তারা ভাবে কলকাতায় বুঝি মাছ একেবারেই পাওয়া যায় না। আসলে কলকাতায়ও অত্যন্ত ভালো ভালো মাছ পাওয়া যায়, শুধু দাম অত্যন্ত বেশি বলে আমরা একটু কম খাই। তা বলে ঢাকায় দিন দশেকের জন্য বেড়াতে গিয়ে 10 বছরের উপযোগী মাছ খাওয়া তো সম্ভব নয়। ঢাকায় আমরা কোনো হোটেল ঠিক করে যাইনি। প্রথমে উঠেছিলাম এক পরিচিত ব্যক্তির বাড়িতে। ইচ্ছে ছিল পরে হোটেল ঠিক করে চলে যাব, কিন্তু সেই বাড়ির সকলের আন্তরিক ব্যবহার এবং আপ্যায়নে আমরা বাঁধা পড়ে গেলাম। তারাই জোর করে যেতে দেননি, কিংবা আমরাই আর যাওয়ার গরজ দেখাইনি। এর মধ্যে কোনটা বেশি সঠিক তা বলা শক্ত। বোধহয় দ্বিতীয়টিই বেশি সত্যি। সে বাড়ির গৃহিণী বিথি সাহাবুদ্দিন যেমন রূপসী তেমনি মধুর স্বভাবের এবং রন্ধন শিল্প রীতিতে রীতিমতো প্রতিভাময়ী। পশ্চিমবাংলায় এমন মহিলা দুর্লভ। ঢাকায় কি শিল্প সংস্কৃতির দিক ছাড়া আর কিছুই নেই? খারাপ কিছু নেই সমালোচনা করার মতো? আছে নিশ্চয়ই, কারণ ঢাকা তো স্বর্গ নয়, কিংবা স্বর্গে গেলেও নিশ্চয়ই অনেক দোষ ধরা যাবে, কিন্তু আমি সেসব লিখতে চাই না। অথবা এমনও হতে পারে সব সময় ভালো লোকজনদের সংসর্গে আমরা ছিলুম বলে মন্দ কিছু আমাদের চোখে পড়েনি। স্বেচ্ছায় মন্দ কিছু আমি দেখতেও চাই না। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকমই আরো গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেয়া আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করলে আজ পর্যন্ত আমি যত রকমের গল্প আপনাদের জন্য পড়েছি সব বিভাগ অনুযায়ী সাজানো আছে। যদি পায়ের তলার সর্ষের বাকি 23টি গল্প শুনতে চান, যেগুলি আগে পড়ে ফেলেছি আমি, তাহলে পায়ের তলায় সর্ষে হেডিংটি ক্লিক করুন। যতক্ষণ না কালকে নতুন গল্প আনছি সেই গল্পগুলো শুনতে থাকুন। আজকের মতো আমি বিদায় নিলাম।
নমস্কার।